গাছ লাগাইতে দেখি কিন্তু পানি দিতে দেখি না। তার যে পরিচর্যার দরকার সেইগুলোর কিছুই নাই। গরমের আজ গায়ে লাগতে রাজধানীতে গাছ লাগানোর হাঁকডাক। প্রতি বছর কোটি টাকা খরচে গাছ রোপণ করলেও যত্নের অভাবে যায় মরে। জবাবদিহিতা না থাকায় সবুজায়ন নিয়ে নাটক। সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনেও লোডশেডিংয়ে নাকাল প্রান্তিক জনগণ। গ্যাসের অভাবে হোঁচট খাচ্ছে উৎপাদন, জানালেন প্রতিমন্ত্রী। প্রাথমিক জ্বালানি কিনতে অর্থ ছাড়ের শঙ্কা। ভোরের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। দফায় দফায় হিট অ্যালার্টের মধ্যে রোববার থেকে খুলছে স্কুল কলেজ। ক্ষতি পুষিয়ে নিতে শনিবার সরকারি বন্ধের দিনও চলবে ক্লাস, এমন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকেরা। দেশের বেশিরভাগ জেলায় বইছে মাঝারি থেকে তীব্র দাবদাহ। চলতি সপ্তাহের শুরুতে স্কুল কলেজ খোলার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা পেছানো হয়। কিন্তু তাপপ্রবাহ পরিস্থিতির কোনো উন্নতি না হলেও এলো রোববার থেকে স্কুল কলেজ খোলার নির্দেশনা। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে দেয়া প্রজ্ঞাপনে জানানো হয় ২৮ এপ্রিল থেকে খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। তবে শ্রেণীকক্ষের বাইরের কার্যক্রম থেকে বিরত রাখা হবে শিক্ষার্থীদের, দাঁড় করানো যাবে না অ্যাসেম্বলিতে। সপ্তাহব্যাপী স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৪ মে থেকে শনিবার সরকারি বন্ধের দিনও চালু থাকবে শিক্ষা কার্যক্রম। গরমের দাপট না কমলেও স্কুল কলেজ খুলতে যাওয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন উদ্বিগ্ন অভিভাবকরা। গরমে আসলে ওইভাবে বাসায় থাকাটাই অনেক কষ্ট হয়ে যাচ্ছে, স্কুলে যে ওইভাবে ওরা পারবে না। গরমের মধ্যে আসলে স্কুলে যে পড়াটা অনেক ঝামেলা, স্কুলে কারেন্ট থাকে না অনেক সময়। আরো কিছুদিন মনে হয় তাপমাত্রা সহনীয় হওয়ার পরে খুললে ভালো হয়। আবহাওয়া যতদিন পর্যন্ত আসলে একটা শিথিলতা না আসে এই মুহূর্তে ঘোষণা ঠিক হবে না, যেহেতু দিন দিন তাপমাত্রা বাড়াই চলতেছে। আমার মায়ের বাসায় থেকে প্রচন্ড মাথা ব্যথায় বমি করছে আজকে, তো এর মধ্যে যদি বাচ্চারা স্কুলে ক্লাস করে তাতে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এর আগে তীব্র তাপদাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল মাউসি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। চলমান দাবদাহে গরমের আজ গায়ে লাগতেই রাজধানীতে শুরু হয়েছে গাছ লাগানোর হাঁকডাক। প্রতি বছর ঢাকঢোল পিটিয়ে লাগানো হয় লাখ লাখ গাছ, কিন্তু প্রশ্ন হলো রোপণ করা এত এত গাছ যায় কোথায়? বাস্তবতা হচ্ছে কোটি টাকা খরচ করে গাছ রোপণ হয় ঠিকই, কিন্তু বাঁচিয়ে রাখার জন্য নেওয়া হয় না ন্যূনতম যত্ন। সীমাহীন অবহেলায় গলা টিপে গাছের এমন হত্যাযজ্ঞ চললেও যেন কারো নেই কোনো দায়, নেই কোনো জবাবদিহিতাও। বিশেষজ্ঞরা বলছেন বেঁচে থাকার একমাত্র অবলম্বন সবুজ ঘিরে এমন নাটক বন্ধ না হলে মুক্তির আর কোনো পথে খোলা নেই। রাশিদ বাপির রিপোর্ট, ছবি তুলেছেন আমিনুল ইসলাম। রাজধানীর বাংলা মোটরে রোপণ করা এই গাছটির বয়স ৪ বছরের কিছু বেশি। কোনো প্রকার মাটি প্রস্তুত ছাড়াই ইট পাথরের ভাঁজে লাগানো এই গাছটি এখনও টিকে আছে এক প্রকার ধুকে ধুকে। ওই সময়ই সময় সংবাদ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় রাজধানীতে বৃক্ষরোপণের নামে চলা নৈরাজ্য। কিন্তু প্রশ্ন হলো ৪ বছরের ব্যবধানে কতটুকু বদলেছে পরিস্থিতি? সবুজ বন্ধু গাছের সামগ্রিক চিত্র দেখার আগে নজর দেয়া যাক ৪ বছর আগে, অর্থাৎ প্রায় একই সময়ে একই এলাকায় লাগানো অন্যান্য গাছের দিকে। তবে ক্যামেরার চোখে গাছের অস্তিত্ব খুঁজে পাওয়াই দুষ্কর। পরিচর্যার অভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক আগেই। পরিবর্তন আসেনি গাছ রোপণ পরিকল্পনায়ও। পথের ধারে মাটির কিছুটা অস্তিত্ব মিললেই পুঁতে দেয়া হয় গাছ, করা হয় না মাটির পরিমাণ কিংবা গাছের প্রজাতি নিয়ে কোনোরূপ বাছ বিচার। এ যেন তামাশা ছাড়া আর কিছুই নয়। গাছ লাগাইতে দেখি কিন্তু পানি দিতে দেখি না। তার জন্য যে খাদ্যের দরকার, তার জন্য যে নিরাপত্তা, তার যে পরিচর্যার দরকার, সেইগুলোর কিছুই নাই। গরমের সময় আমরা বলি অনেক গরম, কিন্তু আমি চাইলে কিন্তু আমার বাড়ির সামনে 2টা গাছ লাগাতে পারতাম, কিন্তু আমি সেটা না করে কি করছি, 2টা রুম বাড়াচ্ছি যেন বাড়তি আয় করতে পারি। কথা ছিল বিভিন্ন ফাঁকা জায়গার মতো সবুজে ভরে উঠবে ফুটওভার ব্রিজও। সেই লক্ষ্যে লাগানো হয় দৃষ্টিনন্দন গাছও, কিন্তু ধুকে ধুকে নিঃশেষ হওয়া গাছের খালি টব এখন রূপ নিয়েছে দৃষ্টি দূষণের কারণ হিসেবে। গাছকে গলা টিপে মারা হচ্ছে, মেরে ফেলছে, কারণ এটাতে পানি দেওয়া হয়নি, এখানে কোনো যত্ন নাই। প্রতি বছরই এটা লাগায়, মরে যায় আবার লাগায়, মরে যায় আবার লাগায়। এটা বাণিজ্য প্রক্রিয়া। গাছের সাথে যেরকম আচরণ করা হচ্ছে এটা এক ধরনের শাস্তিযোগ্য ক্রাইম এবং
এটা হত্যাকাণ্ড বলা যেতে পারে। এ তো গেল বৃক্ষরোপণ কিংবা যত্ন আত্মের বিষয়, কিন্তু এর বাইরেও উন্নয়ন কিংবা প্রয়োজনের অজুহাতে এই শহর থেকে এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি সবুজ নিধন। বিনিময়ে বিক্ষিপ্ত ও অপরিকল্পিতভাবে কিছু গাছ রোপণ করা হলেও সেখানেও নেই কোনো যত্নের ছোঁয়া। একটি আদর্শ নগরে সবুজের প্রয়োজন অন্তত 20 ভাগ। সারা দেশে 14 ভাগ থাকলেও ঢাকায় আছে মাত্র 8 ভাগ। এর মধ্যে আবার সমৃদ্ধ আর পরিবেশ বান্ধব গাছ আছে মাত্র 2 ভাগ। পরিণাম, এই নগরে গত 7 বছরে তাপমাত্রা বেড়েছে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। আগে অনেক বড় বড় গাছ ছিল, তারপর ওইগুলো কেটে এখন ছোট ছোট বিউটিফুল গাছ লাগিয়েছে, ছোট গাছ। সেই পরিমাণে কি অক্সিজেন দিচ্ছে? বাতাসে অক্সিজেন কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। আমাদের টার্গেটটা কি? কার্বন ডাইঅক্সাইড কমাবো, অক্সিজেন বাড়াবো। ঢাকা শহরে এতদিন যা গাছ লাগিয়েছি, একটা তো কোনো পরিকল্পনা নেই। পরিকল্পনা ছাড়া দেখি আমরা কিন্তু সাফার করছি। এমন অবিচারের কারণ হিসেবে দিনের পর দিন কর্তৃপক্ষের খামখেয়ালিপনা ও জবাবদিহিতার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। যদিও পরিকল্পিত বৃক্ষরোপণে ফেরার প্রতিশ্রুতি সংশ্লিষ্ট দপ্তরের। প্রত্যেক বছর বলছি 2 লক্ষ বা 3 লক্ষ টার্গেট দিচ্ছি, গাছ আমরা করছি, এবং পরের বছর এসে দেখা যায় আবারও 2 লক্ষ 3 লক্ষ গাছ টার্গেট থাকে। তাহলে গত বছর যে 2 লক্ষ বা 1 লক্ষ গাছ লাগালাম, সেই গাছগুলো গেল কোথায়? মানে হচ্ছে ওই গাছগুলো মারা গিয়েছে, ঠিক একই জায়গায় আবার গাছ লাগাচ্ছি। মানে প্রতিদিন প্রতি বছর এই সময় আমরা একটা নাটক তৈরি করি গাছ লাগানোর। নগর বনায়ন সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করছি। এটা অতীতে এক সময় ছিল, তারপরে এটা নিয়ে আমরা খুব একটা এগোতে পারিনি। তো আমরা এটা নিয়ে সিটি কর্পোরেশনের সাথে কথা বলতে চাই। প্ল্যান করতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে। আর যদি একটা গাছ মারা যায়, আমরা জনগণ কিন্তু কৈফিয়ত চাবো, আমাদের জবাবদিহি করতেই হবে। আপনার দাবদাহে প্রাণ প্রকৃতির এই ছন্দপতন থেকে মুক্তির জন্য বিকল্প নেই সবুজ বিপ্লবের। যেদিন পৃথিবীর শেষ গাছটি কেটে ফেলা হবে, শেষ মাছটি ধরে ফেলা হবে, শেষ নদীর জলও বিষাক্ত করে ফেলা হবে, ঠিক সেদিনই মানুষ বুঝবে টাকা খেয়ে বাঁচা যায় না। বিখ্যাত এই প্রবাদ বাক্য সত্য না হোক, শুভবুদ্ধির উদয় হোক আমাদের সবার মাঝে। রাশেদ বাপ্পি, শুভ সংবাদ, ঢাকা। খাল দখল আর সবুজ নিধনে কংক্রিটে ঠাসা এখন ঢাকা। গত 3 দশকে রাজধানীর প্রায় 85 ভাগ এলাকা গিলে খেয়েছে কংক্রিট। এজন্য বিভিন্ন প্রকল্প সংশ্লিষ্ট স্থপতি আর পরামর্শকদের উপর দায় চাপালেন দক্ষিণের মেয়র। যদিও মেয়রকে এক হাত নিলেন স্থপতিরা। রাশেদ লিমনের রিপোর্ট। রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা বছর 3 আগেও এখানে ছিল জলাধার, আবাসন সহ বেশ কয়েকটি প্রকল্পের বদৌলতে এখানে এখন কনক্রিটের জঞ্জাল। জলাধারগুলো বন্ধ করে সরকারি বিভিন্ন কোয়ার্টার, বিভিন্ন ভবন নির্মাণ করছে। চোখের সামনে এমন উদাহরণ তো নতুন নয়। একটু সামনেই সড়ক সংস্কারে উজাড় হয়েছে মিরপুর রোডের মিডিয়ানের সবুজ। ধানমন্ডির 7 মসজিদ সড়কেরও একই হাল। এদিকে গাবতলী জলাধার ভরাট করে অট্টালিকার পরিকল্পনা একটি সরকারি সংস্থার। এমনকি হাতির ঝিলের জল আর পান্থকুঞ্জের সবুজে হাত পড়েছে নানা প্রকল্পের। ঢাকা প্ল্যানার্স ইনস্টিটিউট বিআইপি এর তথ্য বলছে 1999 সালে ঢাকার কনক্রিটের আচ্ছাদিত এলাকা ছিল 64.99 ভাগ। বর্তমানে যা প্রায় 85 ভাগ। অর্থাৎ ইট পাথর যেন ধীরে ধীরে গিলে খাচ্ছে সবুজ আর জল। এমনিতেই তো নাই, প্রয়োজনীয় তুলনায় 3 ভাগের 1 ভাগও নেই, সেটাকে আমরা বেমালুম ধ্বংস করছি। এটা হচ্ছে ধ্বংসাত্মক প্রবণতা। গত কয়েক বছরে এই নগরে দাবদাহের চিত্র বলে দিচ্ছে দীর্ঘদিনের ভুলের খেসারত কতটা নির্মম হতে পারে। উন্নয়নের নামে একের পর এক প্রকল্প হলেও তা কতটা পরিবেশ বান্ধব, এ নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ নগর পিতা। বিশেষজ্ঞ যারা তাদের পরামর্শক হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ। আমরা এখন পর্যন্ত মেয়রদের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি খাল উদ্ধারের, কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তবমূলক প্রকল্প দেখি নাই, সংখ্যা দিয়ে লক্ষ লক্ষ গাছ কাটার প্রতিশ্রুতি ছাড়া। তারা বলে একসময় সবুজায়ন হতে হবে, আবার প্রকল্প যখন সাজায় তখন কিন্তু গাছ কেটেই সাজায়। একটি সমন্বিত উন্নয়ন নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে, সেগুলোকে বক্র দৃষ্টিতে বিভিন্ন রকম মন্তব্যের মধ্যে দিয়ে তার দায় মোচনের কোনো সুযোগ নাই। প্রশ্নটা তাই অপরিকল্পিত উন্নয়নে। যদিও প্রাণ প্রকৃতিকে প্রাধান্য দিয়েই উন্নয়নের পরিকল্পনার পক্ষে কথা বলছেন উভয় পক্ষ। উন্নয়নের পায়ের তলায় পৃষ্ঠ এখন সবুজ, তাই তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে এই নগরের ভাগ্যটা বদলাবে কে? রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
ভরা গ্রীষ্মে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তের মধ্যেও প্রাকৃতিক গ্যাসের অভাবে হোঁচট খাচ্ছে চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদন। সর্বোচ্চ ক্ষমতায় প্ল্যান্ট চালানোর নির্দেশনা থাকলেও বাস্তবে তার মিল নেই। সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর দাবি, চাহিদা মতো গ্যাস পেলে সর্বোচ্চ 18,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব। পাশাপাশি চরম গরমের এই মৌসুমে প্রাথমিক জ্বালানি কিনতে অর্থ ছাড়ের বিষয়ে শঙ্কা খোদ মন্ত্রণালয়ের। এদিকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনেও লোডশেডিংয়ের ভোগান্তিতে নাকাল প্রান্তিক জনপদের মানুষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। তীব্র তাপদাহের এই সময়ে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুৎ চাহিদা। খেটে খাওয়া মানুষ অল্প বিস্তর সুযোগে বৈদ্যুতিক পাখায় কিছুটা শীতল হতে চাইলেও তাদের নাজেহাল অবস্থা অপরিকল্পিত লোডশেডিংয়ে। প্রশ্ন হলো, দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা প্রায় 150, উৎপাদন সক্ষমতাও 26,000 মেগাওয়াটের ঘর ছাড়িয়েছে। তবু কেন লোডশেডিংয়ের ভোগান্তি? এর উত্তর কিছুটা পাওয়া গেল দেশের প্রথম পাওয়ার হাব হিসেবে স্বীকৃত আশুগঞ্জের এই কেন্দ্রগুলোতে। এখানে ছোট বড় মিলিয়ে সরকারি বিদ্যুৎ উৎপাদনের ইউনিট 6টি, কিন্তু সবগুলো চলছে না পর্যাপ্ত গ্যাসের অভাবে। যে পরিমাণ গ্যাস এই মুহূর্তে অ্যালোকেশন হচ্ছে, তাতে আমরা আরও 200 মেগাওয়াটের মতো চাইলে দিতে পারি যে কোনো মুহূর্তেই, কিন্তু গ্যাস না পাওয়াতে সেটা পারছে না। এই মুহূর্তে 1200 মেগাওয়াট চলছে, সক্ষমতা 1600 মেগাওয়াট, বাকি 400 মেগাওয়াট হচ্ছে না গ্যাসের, এই মুহূর্তে গ্যাসের অভাব। একে তো সংকট, তার ওপর খাতা কলমে বিদ্যুৎ উৎপাদন খাতে গ্যাসের সরবরাহ বাড়ানো হলেও চাহিদা পূরণ হচ্ছে না পুরোটুকু। চলতি মাসে সর্বোচ্চ 16,233 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এই মৌসুমে 18,000 মেগাওয়াট পর্যন্ত চাহিদার প্রক্ষেপণ সরকারের। শঙ্কা আছে প্রাথমিক জ্বালানি কেনার প্রয়োজনীয় অর্থের সংকুলান নিয়েও। আমার মেইন সমস্যা হলো যে পাওয়ার প্ল্যান্টগুলি চালু রাখা। আমরা তো চাবো লোডশেড মুক্ত রাখতে। আমি তো বললাম পাওয়ার প্ল্যান্ট তৈরি, ওই লেভেল পর্যন্ত ট্রান্সমিশন লাইনও তৈরি আছে, 18,000 পর্যন্ত দেওয়া, ডিস্ট্রিবিউশনও তৈরি আছে। মেইন যোগান হলো আমার গ্যাস এবং তেলের যোগান দেওয়া। আমরা কিছু টাকা পেয়েছি, কিছু টাকা আমরা এই কয়েকদিনের মধ্যে পাবো আশাবাদী, বাট এটা অতি সামান্য। বাট আমার কাছে মনে হয় যে এটা একটা ফ্লো থাকা উচিত। সর্বোচ্চ চাহিদার এই সময়ে বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন গ্যাসের চাহিদা কম বেশি 230 কোটি ঘনফুট হলেও সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তের পরও 135 কোটি ঘনফুটের বেশি গ্যাস পাচ্ছে না পাওয়ার প্ল্যান্টগুলো। ফলে সঞ্চালন এবং উৎপাদন মিলিয়ে অন্তত 1.5 থেকে 2,000 মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং নিয়েই পার হচ্ছে দিন। প্রান্তিক পর্যায়ে বিদ্যুৎ শতভাগ ঘোষণা করা হলেও শুধুমাত্র প্রাথমিক জ্বালানির অভাবেই এই আশুগঞ্জের পাওয়ার হাবের সবগুলো ইউনিট চালানো সম্ভব হচ্ছে না পূর্ণোদ্যমে। এমন সংকটগুলোর সমাধান না হলে শতভাগ বিদ্যুতের সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছানো দুষ্কর হবে বলছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। দেবাশিস রায়, সময় সংবাদ, আশুগঞ্জ পাওয়ার স্টেশন, ব্রাহ্মণবাড়িয়া। সংলাপের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব ধরনের আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হতে যুদ্ধকে না বলতে হবে বিশ্ব নেতাদের। শীঘ্রই রাশিয়া, ইউক্রেন, ইরান, ইসরায়েল যুদ্ধ বন্ধের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের ব্যাংককে ইউএন এসকেপের 80তম অধিবেশনে বক্তব্য রাখেন সরকার প্রধান। এ সময় রোহিঙ্গা সংকট মোকাবেলায় আসিয়ানকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ডিজিটাল উদ্ভাবন কিভাবে এগিয়ে দিতে পারে দেশগুলোকে, তা নিয়েই নীতিগত আলোচনা করতে থাইল্যান্ডে শুরু হয়েছে 5 দিনব্যাপী জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউনেস্ক্যাপের 80তম অধিবেশন। ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্র বা ইউএনসিসিতে বৃহস্পতিবার সকালে বসে সংস্থাটির অধিবেশন, যেখানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর পাশাপাশি অংশ নিয়েছে বাংলাদেশ। We remain confident about eradicating extreme poverty by 2030. শীর্ষ নীতি নির্ধারকদের বক্তব্য পর্বে বাংলাদেশের পক্ষে কথা বলেন সরকার প্রধান। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারকে রাজি করাতে আসিয়ানকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। Conflicts in Myanmar, the Rohingya repatriation process is also getting delayed.
This is creating serious security risk within and beyond our territories. The Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানান। We must speak out against all forms of aggression and atrocities and say no to war. I also want to mention the war is going on. Genocide is going on in Palestine. War cannot give any solution, only loss of life. Through discussion, I think any problem can be solved. I call upon the world leaders to stop the war. পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং স্ক্যাপের নির্বাহী সচিব আরমিদা সালসিয়া আলিস জাবানা। সফর সঙ্গী অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ উপস্থিত ছিলেন জাতির পিতার দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ইউএনসিসি ভবনে সম্মেলন উপলক্ষে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন আরমিদা সালসিয়া আলিস জাবানা। দেবাশিস রায়, সময় সংবাদ। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন ভিত্তিহীন অভিযোগে ভরা বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ধারণাপ্রসূত বেসরকারি বিভিন্ন অনির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নেওয়া হয়েছে বলেও জানানো হয়। মার্কিন প্রতিবেদনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলা হয়, জাতীয় নির্বাচনের আগে বিএনপির রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড এড়িয়ে যাওয়া হয়েছে। বেগম জিয়াকে গৃহবন্দী উল্লেখ করার তথ্যটি সঠিক নয় বলেও জানান মুখপাত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে দেখা হচ্ছে সন্ত্রাসবাদী হিসেবে, আর ইসরায়েলের আক্রমণকে দেশটি দেখছে প্রতিরক্ষার অধিকার হিসেবে। 2023 সালে বিশ্বের 198টি দেশ ও অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রতিবেদন প্রকাশ করে সোমবার। এই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধপূর্ণ রাশিয়া, চীন, ইরান ও আফগানিস্তান চরম মানবাধিকার লঙ্ঘন করেছে বলে তুলে ধরা হয়। তবে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা সহ মানবাধিকার লঙ্ঘন বিষয়ে কোনো উল্লেখ নেই। যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে দাবি করা হয়, মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, বিধি বহির্ভূত ধরপাকড়ের কথা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন তথ্য রয়েছে বলে উল্লেখ করা হয় মার্কিন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদন নিয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চলমান প্রবণতার ধারাবাহিকতায় বিচ্ছিন্ন এবং ভিত্তিহীন অভিযোগ লক্ষ্য করা গেছে মার্কিন প্রতিবেদনে, যার অনেক তথ্য অনির্ভরযোগ্য সূত্র থেকে নেয়া। It is also apparent that the report mostly relies on assumptions and unsubstantiated allegations drawn from local and international non-government organizations, including anonymous sources, many of which are supported by the US government or related entities. As such, some of the inherent and evident biases in the reporting pattern are quite evident. প্রতিবেদনকে পক্ষপাতমূলক ইঙ্গিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপি এবং তার রাজনৈতিক মিত্রদের সহিংসতা ও ভাঙচুরের তথ্য এড়িয়ে যাওয়া হয়েছে। It fails to reflect the violence and vandalism perpetrated by BNP and its political allies, which often disrupted lives of general people and resulted in damage of public and private property. এদিকে বেগম খালেদা জিয়া গৃহবন্দী মার্কিন প্রতিবেদনের এমন দাবি সঠিক নয় জানিয়ে ব্রিফিংয়ে বলা হয়, নির্বাহী আদেশে জামিনে আছেন বিএনপি চেয়ারপারসন। Contrary to what the report claims, the former Prime Minister Begum Khaleda Zia is a convicted person. তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচন ব্যর্থ হলে 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তা ক্ষুণ্ণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, এবার উপজেলা নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে মোতায়েন করা হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রতিটি উপজেলায় থাকবে 2 থেকে 4 প্লাটুন বিজিবি। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এবার 4 ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপের ভোট হবে 8 মে।
নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় বৈঠক করছে ইসি। বৃহস্পতিবার নির্বাচন ভবনে মাঠ প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভার আয়োজন করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাঠ প্রশাসনের কর্মকর্তা সহ ইসি সচিব ও কমিশনাররা। এবার উপজেলা নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে মোতায়েন করা হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রতিটি উপজেলায় থাকবে 2 থেকে 4 প্লাটুন বিজিবি। সার্বিক বিষয় আদি ছিল যে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে মাঠ প্রশাসনে কর্মরত উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিজিবি সহ নির্বাচন কমিশনের সাথে যাতে একটি সমন্বয় হয় এবং সমন্বয়ের মাধ্যমে কোথাও যদি কোনো ঘাটতি থাকে সেটাকে যাতে পরিপূর্ণ করে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়া যায়। সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, এবার উপজেলা নির্বাচন ব্যর্থ হলে 7 জানুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তা ক্ষুণ্ণ হবে। যদি এই ক্ষেত্রে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটা দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটে প্রতিদ্বন্দ্বী না থাকায় জয় নিশ্চিত হয়েছে 25 জনের। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। বাজার থেকে পণ্যের দাম বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মধ্যস্থভোগী ও সিন্ডিকেট। সরকারের উচ্চমহল এমন দাবি করলেও পুরোপুরি অস্বীকার করছে এফবিসিসিআই। যদিও নিজেদের অবস্থান তুলে ধরে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি বলছে, রাঘব বোয়ালদের জাতাকলে পিষ্ট হচ্ছে ছোট ব্যবসায়ীরা, যার সবশেষ ভুক্তভোগী ক্রেতারা। ক্যাব বলছে, অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে অভিযুক্তের শাস্তি দিতে পারলে সুফল মিলবে বাজারে। মাঠ থেকে বাজারে আসতে কৃষিপণ্য 5 থেকে 6 বার হাত বদল হয়। হাত বদলের এই লম্বা পথে বাড়ে পণ্যের দাম। এতে ভোক্তাকে কিনতে হয় 3 থেকে 4 গুণ বেশিতে। আর এই আকাশ পাতাল দামে লাভের বড় অংশই যায় মধ্যস্থতাকারীর পকেটে। আমদানি পণ্য ভোক্তাকে চাপে ফেলে ফায়দা লুটে নেয়ার এই চিত্র অভিন্ন নয়। মিল থেকে ডিলারদের মাধ্যমে পণ্য বাজারে আসতে মজুত করে ঝোপ বুঝে কোপ মারেন অনেকে। এমন বিপণন কাঠামোর গোড়ায় গলদ রেখে ঘটা করে তদারকি সংস্থা অভিযান চালায় দেখা যায় খুচরা বাজারে। ক্রেতাদের দাবি, উৎপাদক থেকে খুচরা সব পর্যায়ে সমান নজরদারির প্রয়োজন। বাড়ানো কমন এটা আসলে অ্যাকচুয়ালি দেখা গেছে এটা আমরা কাকে ধরব? মজুতদার মালামাল সংরক্ষণ করে তারাই সিন্ডিকেটের সাথে জড়িত। আমরা কিন্তু আসলে বলির পাঠা, মানে এটা যদি আরো 10 টাকা বাড়ায় আর 5 টাকা কমায়, ও ঘটনা কিন্তু একই থাকতেছে। বিভিন্ন সময় সরকারের উচ্চ মহলও স্বীকার করেছেন দাম বাড়ার পেছনে দায়ী অসাধু ব্যবসায়ীরা। যদিও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নেতারা বলছেন, মধ্যস্বত্বভোগী থাকলেও বাজারে নেই সিন্ডিকেটের অস্তিত্ব। যদিও পুরো ভিন্ন মত রাজধানীর ভোগ্য পণ্যের সবচেয়ে বড় সরবরাহকারী মৌলভীবাজার বণিক সমিতির। মধ্যস্বত্বভোগী বইলা তাকে ডিসকারেজ করার এখানে কোনো যুক্তি নাই। তাকে বলতে হবে সেও একটা ব্যবসায়ী, সে যৌক্তিকভাবে ব্যবসা করতেছে কিনা সেটা অলরেডি মনিটর করা যেতে পারে। সরকারের মদতপুষ্ট কিছু আমলারা আছে যারা সরকার থেকে সবসময় সুযোগ সুবিধা নিতেছে। এই সুযোগ সুবিধা আমাদের এই লোকালে আমাদের এই স্তরের ব্যবসায়ীদের কাছে আসে না বলে আজকে আমাদের কাছে মালপত্রও নাই, আমরা কন্ট্রোলও করতে পারি না। অনেক সময় ওই বড়রাই কন্ট্রোল করে। এদিকে ভোক্তাদের স্বার্থ রক্ষায় কাজ করা প্রতিষ্ঠান ক্যাব বলছে, সিন্ডিকেট ধরতে কমাতে হবে হাত বদল। হাত বদলটা বোধহয় বেশি হচ্ছে। মধ্যস্বত্বভোগীর সংখ্যা যাতে কম হয় আর স্টোরেজ সিস্টেম এটা যদি উন্নতি করা যায় তাহলে কিন্তু এই প্রবণতা কমে আসবে। 29টি পণ্যের দাম বেঁধে দিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর। বাস্তবে যা বাজারে কার্যকর হতে দেখা গেছে সামান্যই। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের খোঁজে দুদক। এর মধ্যে তথ্য চেয়ে বিএফআইইউ সহ 8টি প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে সংস্থাটি। দুদক কমিশনার জহিরুল হক জানান, অনুসন্ধানের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু হয় গত সোমবার। বৃহস্পতিবার জানা যায়, বেনজির ও তার পরিবারের সম্পদের তথ্য চেয়ে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ, জয়েন্ট স্টক এক্সচেঞ্জ, সাব রেজিস্ট্রি অফিস সহ 8টি প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়েছে সংস্থাটি। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে তথ্য দিতে বলা হয়েছে সংস্থাগুলোকে। দুদক কমিশনার জহুরুল হক জানান, তথ্য হাতে পেলে পর্যালোচনা করে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। বিভিন্ন তথ্য পাইয়ে পর্যালোচনা করে তারপরে যা অবস্থা হয়, যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তাহলে তারা মামলা করার প্রস্তাব করবে,
তারপরে না হলে পরে তার ফাইনাল রিপোর্ট দিবে, আর যদি মামলা প্রস্তাব করে কমিশন সেটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমরা শুরু করব। তিনি জানান, অনুসন্ধানের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হবে সাবেক আইজিপি বেনজির আহমেদকে। যার বিরুদ্ধে অভিযোগ তাকে জিজ্ঞাসা না করে তার বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হবে? যার বিরুদ্ধে অভিযোগ আসবে তার বিরুদ্ধে তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্যপত্র নিয়ে তার কি বক্তব্য তাও তো আমাদের আইনজীবীরা শুনবে। বেনজির আহমেদের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে গত 31শে মার্চ অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করে একটি গণমাধ্যম। 2 এপ্রিল প্রকাশিত হয় আরেকটি রিপোর্ট। দুটি রিপোর্টে আসা অভিযোগের সত্যতা যাচাইয়ে গত 18 এপ্রিল অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রভাব খাটিয়ে নিজ গ্রামে একাধিক প্রকল্প বাস্তবায়নের অভিযোগ উঠেছে যশোর জেলা পরিষদের অফিস সহায়ক সরোয়ার উদ্দিনের বিরুদ্ধে। এমনকি উন্নয়ন প্রকল্পের নাম ফলকেও নিজের নাম খোদাই করেছেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে রয়েছে নানা আলোচনা সমালোচনা। প্রকল্পে অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি জেলা পরিষদের। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। যশোরের চৌগাছা উপজেলার ছোট্ট একটি গ্রাম সরবদাহ। সব অঞ্চলে সমহারে উন্নয়নের কথা থাকলেও জেলা পরিষদের বেশিরভাগ প্রকল্প এই গ্রামটি ঘিরেই। সরেজমিনে দেখা যায় 2016-17 অর্থ বছরে সরবদাহ গ্রামের সর্দারপাড়া ঈদগাহ ময়দান উন্নয়নে জেলা পরিষদ থেকে 1 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। 2020-21 অর্থ বছরে শাহ আলমের বাড়ি থেকে তরিকুল সর্দারের বাড়ি পর্যন্ত রাস্তা উন্নয়নে বরাদ্দ হয় 3 লাখ টাকা। যদিও একই প্রতিষ্ঠানে পরপর 2 অর্থ বছরে প্রকল্প বরাদ্দ দেওয়ার নিয়ম নেই। এরপরও 2019-20 অর্থ বছরে সরবদাহ মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণে 3 লাখ টাকা, পরের অর্থ বছরে ভবন নির্মাণে আরও 3 লাখ টাকা এবং সবশেষ 2023-24 অর্থ বছরে শহীদ মিনার প্রকল্পে আবারও 3 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এছাড়াও সরবদাহ হাফিজিয়া মাদ্রাসা পরপর 3 অর্থ বছরে 23 লাখ টাকা বরাদ্দ পায়। মূলত সরবদাহ গ্রামের সরোয়ার উদ্দিন জেলা পরিষদের অফিস সহকারী হওয়ায় প্রভাব খাটিয়ে প্রকল্পগুলো বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। কেবল প্রকল্পই নয়, জেলা পরিষদের পরিত্যক্ত জমিতে দোকান বসিয়ে মাসিক অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মসজিদ মাদ্রাসা টাকা পয়সা দিয়েছে, মোটামুটি রোড যেখানে যেগুলো সমস্যা ছিল এগুলো মোটামুটি করার চেষ্টা করেছে। জেলা বোর্ডের পিয়ন এসে আমাকে বলে যে এরকম কিছু টাকা পয়সা দিতে হবে, তা 2500 টাকা দেওয়া হয়েছে। তবে কোনো অনৈতিক উদ্দেশ্যে নয়, গ্রামের উন্নয়নের স্বার্থেই একের পর এক প্রকল্পগুলো হাতিয়ে নিয়েছেন বলে দায় স্বীকার করেন অভিযুক্ত সরোয়ার উদ্দিন। এই এলাকার স্বার্থে এই কাজটা করেছি, এতে যদি আমার কোনো দোষ হয় বা ভুল হয় সেটা হলো আমি তো কোনো অন্যায় কাজ করিনি। প্রকল্পে অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস জেলা পরিষদের। এই ঘটনার জন্য একটা তদন্ত কমিটি হচ্ছে খুব শিগগিরই, যে ওইখানে যে প্রকল্পগুলো গেছে সেভাবে সঠিকভাবে কাজ হয়েছে কিনা। জেলা পরিষদের হিসেব বলছে সরোয়ার উদ্দিন 2016-17 থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত নিজ গ্রামে প্রায় 50 লাখ টাকার প্রকল্প বরাদ্দ করিয়েছেন। সময় সংবাদ, যশোর। নিম্নমানের ভিটামিন ব্যবহার হওয়ায় 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রায় গলে যাচ্ছে সড়কের পেচ। অভিযোগ উঠেছে টাকা হাতিয়ে নিতে দেশের অধিকাংশ সড়কে মানহীন ভিটামিন ব্যবহার হয়েছে। এতদিন কোনো যাচাই বাছাই না হলেও সাম্প্রতিক দাবদাহের পর উঠে আসছে সড়কের ভিটামিন কেলেঙ্কারির প্রমাণ। তবে মুখে কুলুপ এঁটে বাড়ি ফেলে খুঁত থাকতে ব্যস্ত সংশ্লিষ্ট জেলার সড়ক ও জনপদ বিভাগ। সপ্তাহ খানেক ধরে খরতাপের প্রভাব পড়ছে সড়ক মহাসড়কেও। সড়কের পিচ গলে যাচ্ছে। গাজীপুর, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, যশোর, ঠাকুরগাঁও, বগুড়া ও শরীয়তপুরের মহাসড়ক ও আঞ্চলিক সড়কের বিভিন্ন পয়েন্টের পিচ গলে আটকে যাচ্ছে চাকা। জুতার সোলও আটকে যাচ্ছে উত্তাপে। পিচ গলে যাওয়া নিয়ে সময় সংবাদে প্রচারিত ছবি নিয়ে ব্যাপক আলোচনা। সামাজিক মাধ্যমে সমালোচনায় ব্যস্ত নেটিজেনরা। সমালোচনার মুখে বৃহস্পতিবার গাজীপুরের মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বেশ কয়েকটি পয়েন্টে বালি ফেলা হয়েছে। একই অবস্থা শরীয়তপুর চাঁদপুর সড়কের 15টিরও বেশি পয়েন্টে। যশোর ঝিনাইদহ সড়ক, যশোর খুলনা সড়ক, যশোর নড়াইল সড়কের কিছু অংশেও একই দৃশ্য দেখা গেছে। গত কয়েকদিনে যেসব স্থানে পিচ গলে গিয়েছিল সেখানে বালি দিয়ে সংস্কার করছে সড়ক বিভাগ। প্রশ্ন উঠেছে, কেন গলে যাচ্ছে সড়কের পিচ? বিশেষজ্ঞরা বলছেন, নরমাল গ্রেডের বিটুমিন ব্যবহার করায় এমন পরিস্থিতি। যারা সড়ক নির্মাণ করছে বা তদারকি করছে
বাস্তবায়নকারী সংস্থা যারা আছে তাদের এখানে নজরদারিটা গুরুত্বপূর্ণ। ঠিকাদার কিন্তু সে ফাঁকফোকর খুঁজবেই, কিভাবে তার প্রফিট ম্যাক্সিমাইজেশন করা যায়। জানা গেছে 80 থেকে 100 গ্রেডের কিছুটা নরমাল বিটুমিন দিয়ে পিচ ঢালাই দেয়ায় সড়ক টেকসই হচ্ছে না। মূলত 60 থেকে 70 গ্রেডের গাঢ় বিটুমিন ব্যবহারের নির্দেশনা রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের। এতে গরমের তাপমাত্রার পারদ 35-এর উপরে উঠলেই অনেক স্থানে বিটুমিন গলে যাচ্ছে। আবার বর্ষার সময় 80 থেকে 100 গ্রেডের বিটুমিন দ্রুত নষ্ট হয়ে খানাখন্দ সৃষ্টি হয় সড়কে। এতে যানবাহন চলাচলের সমস্যায় পড়েন চালকরা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। যে কন্ট্রাক্টর কাজ করেছেন অত্যন্ত নিম্নমানের কাজ করেছেন, বিটুমিনটা রোদ্রের তাপে গলে যাচ্ছে। ব্রেক মারলে ভালো ধরতে না, এদিক টান দিচ্ছে ওদিক টান দিচ্ছে। সাধারণ সাইকেল নিয়ে যাচ্ছে, তাদের চাকা হেঁটে যাচ্ছে, রিকশাওয়ালারা যেতে পারতেছে না। সাধারণ মানুষের অভিযোগ, সড়ক নির্মাণে দুর্নীতির কারণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সাহস পাচ্ছেন ঠিকাদাররা। সৌদি আরব বলেন, দুবাই বলেন, ওদের তাপমাত্রা সবসময় থাকে 45 থেকে 50-এর মতো। ওদের রাস্তাও ঠিক আছে, কিন্তু আমাদের রাস্তা মাত্র 40 ডিগ্রি তাপমাত্রায় গলে যাচ্ছে। রাস্তা করতেছে 1 মাস যাচ্ছে না, রাস্তা আবার নরম হয়ে যাচ্ছে। এই তো আপনার দুর্নীতির কারণেই হচ্ছে। এ ব্যাপারে জানতে গাজীপুর ও যশোর সড়ক ও জনপথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায়নি। যদিও যশোরের ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, বিটুমিনের পরিমাণ বেশি হওয়ায় গরমে পিচ গলে যাচ্ছে। বিশেষ করে যখন বিটুমিনাস সারফেসের উপর দিয়ে আপনার ভারী ট্রাক চলাচল করে, তো ওখানে যে ফ্রিকশন হয়, ফ্রিকশনের কারণে বিটুমিনটা একটু সফেনিং হয়ে যায়, একটু হতে পারে। এরকম কয়েকটা বিষয় আমাদেরও নজরে এসেছে। এমন বাস্তবতায় পুরনো পদ্ধতি বাদ দিয়ে কংক্রিটের ঢালাইয়ের মতো আধুনিক ও টেকসই পদ্ধতিতে সড়ক নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। ক্ষেতের ফসলও দিনের বেলা ঘরে তুলতে পারছেন না কৃষক। এ কারণে রাতে চাঁদের আলোতে ধান কাটছেন শরীয়তপুরের চাষিরা। দ্রুত সময় শেষ করতে কম্বাইন হারভেস্টার দিয়ে কাটার পরামর্শ কৃষি বিভাগের। বিএম ইশরাফিলের পাঠানো তথ্য, খান মোহাম্মদ শিহানের ছবির রিপোর্ট। রাতে ধান কাটছেন কৃষক। সোনালী ফসল ঘরে তুলতে বৈরী আবহাওয়ায় বিকল্প হিসেবে রাত বেছে নিয়েছেন তারা। চলতি বড় মৌসুমে ধান কাটা শুরু হয়েছে শরীয়তপুরে। তবে তীব্র গরমে দিনের বেলায় মাঠে কাজ করা কঠিন হয়ে পড়েছে। এজন্য রাতে চাঁদের আলোতে ধান কাটছেন কৃষক। রাত 9টা থেকে শুরু করে কাজ চলে শেষ রাত পর্যন্ত। তীব্র গরমে মানুষ হিট স্ট্রোক শঙ্কায় ঝুঁকি না নিয়ে রাতের শীতল বাতাসে ফসলের মাঠে কাজ করছেন। পরের দিন বিকেলে তাপপ্রবাহ কিছুটা কমলে দিনের আলোয় কাটা ধান মাড়াই করা হয়। তবে রাতে কাজ করতে ভয় রয়েছে সাপের আক্রমণের। দিনের বেলা কোনো লোকজন পাওয়া যায় না, মানে গরমের মধ্যে রোদের মধ্যে কাজ করার জন্য। একদিকে সুবিধা আর একদিকে ভয়, সেটা হচ্ছে বিষধর সাপের যেই ভয়টা। গরমের কারণে দিনের বেলায় কোনো শ্রমিক মিলছে না, তবে রাতের কাজ হওয়ায় শ্রমিকরাও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছেন। রাত্রে কাজটা দিনের শেষ বেলায় নেই, এছাড়া কি করব, গরমে তো মনে করেন চকে আসতেই পারি না। বর্তমান যে তাপমাত্রা অন্য জায়গায় অন্য জেলায় গরমে স্ট্রোক করে মারা যায়। ধান কাটতে মারা যায় কারণ ওরা ভয়তে রাতে ধান কাটি। রাত্রের বেলা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। কৃষকের সুবিধার্থে কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটার পরামর্শ কৃষি বিভাগের। সরকার থেকে অনেকগুলো কম্বাইন্ড হারভেস্টার দেওয়া হয়েছে। এই কম্বাইন্ড হারভেস্টার যদি তারা ইউজ করে অল্প সময়তে তারা তো ধান কাটতেই পারবে, সাথে সাথে যেটা হচ্ছে একটা নিরাপদভাবে বা স্বাস্থ্য ঝুঁকি মুক্তভাবে তারা ধানটা সংগ্রহ করতে পারবে। চলতি মৌসুমে শরীয়তপুরে 25,526 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর। প্রচণ্ড তাপপ্রবাহে মানিকগঞ্জে নষ্ট হচ্ছে মাঠের পর মাঠ মরিচের ফলন। কীটনাশক ও সেচ দিয়েও মিলছে না সমাধান। অনেক ক্ষেতে মরে গেছে মরিচ গাছ। অবশ্য কৃষকের সার্বিক সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। মাঠের পর মাঠ চাষ হচ্ছে মরিচ, তবে বেশিরভাগ গাছে মরে যাচ্ছে ফলন। তীব্র গরমের প্রভাব পড়েছে মানিকগঞ্জের মরিচ চাষে। বেশিরভাগ গাছের ফুল ঝরে পড়ছে, মরে গেছে অনেক গাছ, শুকিয়ে যাচ্ছে গাছের ফলনও। এতে চরম বিপাকে পড়েছেন কৃষক। তারা জানান সেচ দিয়েও মিলছে না সমাধান। মরিচের উৎপাদন কমে যাওয়ায় বেচাকেনা প্রায় শূন্যের কোটায় পৌঁছেছে জেলার সবচেয়ে বড় মরিচের আড়ত বরঙ্গাইলে। প্রচুর পরিমাণে আর কি তাপমাত্রা, এই জন্য
গাছ মরে যাচ্ছে, মরিচ গাছ শেষ দিয়েও কোনো কাম হচ্ছে না। বৃষ্টি টিষ্টি কিছু নাই, মাটি ফাইটে যেতেছে। প্রতিদিন 1 কোটি টাকার উপরে মরিচ বেচাকেনি হইতো, কিন্তু এই মুহূর্তে এই বছর কোনো মরিচ নাই। কৃষি বিভাগ জানায় মরিচের উৎপাদন ঠিক রাখতে কৃষকদের দেয়া হচ্ছে নানা পরামর্শ। শোধন প্রক্রিয়া মরিচ গাছ থেকে যে পানিটা বের হয়ে যাচ্ছে, পর্যাপ্ত পানি যদি বিকেলবেলা দেওয়া হয় তাহলে সেটা পানিটা আপটেক করে সেটা আবার সে রিকভার করতে পারবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে মানিকগঞ্জে 4039 হেক্টর জমিতে আবাদ হয়েছে মরিচের। সময় সংবাদ, মানিকগঞ্জ। মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের মুক্তারপুরে তরমুজের বিশাল হাট। প্রখর তাপদাহে রসালোই মৌসুমি ফলের চাহিদা বেড়ে যাওয়ায় বাজার চলা। সেখানে আছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মধ্য বৈশাখের ভোরেই কিন্তু থরে থরে সাজানো তরমুজ, বাঙ্গি, কাঁঠাল ঘিরে পাইকারদের ভিড় পড়ে গেছে এবং তীব্র দাবদাহের কারণে কিন্তু এই তরমুজের দাম দ্বিগুণে পরিণত হয়েছে। এখন এখানে যেই ছোট আকারের তরমুজ সেটি কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। যে একেবারে ছোট তরমুজ ঘিরে তাদের যে এখানকার দর সেটি বলছিলেন যে এই দরটি কিন্তু 2 দিন আগেও তাদের ছোট আকারের তরমুজগুলো দাম ছিল 50 টাকা, সেগুলো কিন্তু এখন 100 টাকায় বিক্রি হচ্ছে। আর যেগুলো একেবারে বড় আকারের তরমুজ সেগুলো কিন্তু 500 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং এই তরমুজের যে হঠাৎ দাম বেড়ে যাওয়া সেই সম্পর্কে কিন্তু পাইকাররা বলছেন যে এখানে যে তরমুজের সরবরাহ সেটি অপেক্ষাকৃত কম এবং বরিশাল, পটুয়াখালী এলাকার তরমুজের কিন্তু মৌসুম শেষ হয়ে গেছে। এখন খুলনা অঞ্চলের তরমুজে কিন্তু বাজার সয়লাভ এবং পদ্মা সেতু দিয়ে কিন্তু এই তরমুজ খুব দ্রুত সময়ের মধ্যে এখানে এসে পৌঁছাচ্ছে এবং স্থানীয় তরমুজেও কিন্তু টান পড়েছে। এবং তারা বলছেন যে মধ্য রোজার মধ্যে যে দামের একটা বড় রকম পতন ঘটেছিল সেটি কিন্তু ঈদের পর পর্যন্ত চলছিল, কিন্তু এই যে তাপদাহ বৃদ্ধির পরেই কিন্তু প্রায় সপ্তাহখানেক ধরে তরমুজের বাজারে কিন্তু আবার আগুন লেগেছে। একই সঙ্গে কিন্তু এখানকার বাঙ্গির দাম বেড়েছে। এই স্থানীয় বাঙ্গির পাশাপাশি কিন্তু নাটোর থেকে এখানে বাঙ্গি আসছে। যেই বাঙ্গিগুলো আপনারা দেখছেন যে পাইকাররা ব্যস্ত রয়েছে বাঙ্গি নিয়ে, সেগুলো কিন্তু সর্বনিম্নে 60 টাকা পিস দরে এবং সর্বোচ্চ 150 টাকা দরে বিক্রি হচ্ছে এবং কেজিতে কিন্তু এখানে কোনো বাঙ্গি বিক্রি হচ্ছে না। এবং এই বাঙ্গিগুলোর মধ্যে তারা বলছেন যে স্থানীয় মুন্সিগঞ্জের বাঙ্গির চাহিদা বেশি। এরপরও কিন্তু বিভিন্ন সাইজের বাঙ্গি নাটোর থেকে এসছে। একই সঙ্গে কিন্তু এখানে কাপাসিয়াল কাঁঠালের যে আমরা পশটা দেখছি, আপনারা লক্ষ্য করছেন যে বিভিন্ন সাইজের কিন্তু এই জাতীয় ফলটি এখানে পশটা দিয়ে রাখা হয়েছে, সেগুলো স্তূপে করে রাখা। এসব যে কাঁঠাল সেই কাঁঠালগুলো কিন্তু নিলামে বিক্রি হচ্ছে এবং নিলাম ডাকে বিক্রিতে অংশ নিতে কিন্তু মুন্সিগঞ্জ ছাড়াও নানা অঞ্চল থেকে পাইকার এখানে এসছেন। নারায়ণগঞ্জ এবং দোহার, কেরানীগঞ্জ সহ নানা অঞ্চলের যে পাইকাররা তারা কিন্তু এই মৌসুমি ফল কিনবার জন্য চেষ্টা করছেন এবং এই ধলেশ্বরীর তীরে হবার কারণে কিন্তু সড়ক পথ এবং নৌপথে এইসব মৌসুমি ফল যেমন আসছে একই সঙ্গে বাজারজাত হচ্ছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের মৌসুমি ফলের সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে। রাতের আধারে জোর করে কেটে নেওয়া হচ্ছে শরীয়তপুরে নদী ও ফসলি জমির মাটি। বড় ট্রাকে করে মাটি সরবরাহ করা হচ্ছে আশেপাশে ইটভাটায়। এতে ক্ষতি হচ্ছে ফসলি জমি ও নদীর পাড়ের। স্থানীয় প্রভাবশালীরা প্রশাসনকে ম্যানেজ করে মাটির ব্যবসা করছে বলে অভিযোগ এলাকাবাসীর। ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস প্রশাসনের। বিএম ইশরাফিলের পাঠানো তথ্য ও খান মোহাম্মদ শিহানের ছবি নিয়ে রিপোর্ট। রাতের আধারে কেটে নেওয়া হচ্ছে সরকারি ও ফসলি জমির মাটি। বড় বড় ট্রাকে করে তা নেওয়া হচ্ছে অন্যত্র। শরীয়তপুরের সদর উপজেলার তুলাসার, ডোমসার, আঙ্গারিয়া সহ অন্তত 5টি ইউনিয়নের বিভিন্ন খাস জমি, নদী ও ফসলি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীরা। কীর্তিনাশা নদীর তুলাসার সেতুর কাছে গভীর গর্ত করায় ঝুঁকিতে পড়েছে সেতুটি। আর ফসলি জমির মাটি কাটায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই চলছে মাটির ব্যবসা। এমনকি ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধেও জড়িত থাকার অভিযোগ করেন তারা। মাটি খনন করে নিতেছে তারা, প্রভাবশালী এলাকার মানুষ বাধা দিল, তারা শুনবে না। সরকারি লোক আছে বা চেয়ারম্যানের লোকজন আছে,
এদের মাধ্যমে এই জমিটা মাটি কাটা হয়। অভিযোগ অস্বীকার করে খতিয়ে দেখার আশ্বাস ইউপি চেয়ারম্যানের। আমি এর সাথে জড়িত নাই। আমরা চেষ্টা করব যাতে করে কোনো অসাধু ব্যবসায়ীরা এই মাটির কাজটা যাতে না করতে পারে। অবশ্য এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের। আমরা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে মিটিংয়ে আলোচনা করে বিষয়টি উত্থাপন করব এবং এই বিষয়ে ব্যবস্থা নিব। সরকারি জমি কিংবা ব্যক্তি জমি থেকে বিনা অনুমতিতে মাটি কাটবে, জমির শ্রেণী পরিবর্তন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। শরীয়তপুর সদর উপজেলায় মোট 12টি ইটভাটা রয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর। নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় যশোরের 2টি বহুতল ভবনকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে শহরের বিভিন্ন স্থানে ভবন পরিদর্শন করে ফায়ার সার্ভিস। এ সময় চৌরাস্তা এলাকার বাণিজ্যিক অর্কিড সেন্টার ও বস্তাপট্টি মোড় এলাকার এক্সেসিওর গাজী পূর্বাচল টাওয়ারে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার প্রমাণ মেলে। 2টি ভবনকে অগ্নি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দাওয়ান আমিন। দ্রুত সময়ের মধ্যে অগ্নি নিরাপত্তা নিশ্চিতে সতর্ক করা হয় মালিকদের। জেলার সব ভবনের অগ্নি ঝুঁকি নিশ্চিত করতে এই কার্যক্রম চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রত্যেক বাড়িতে পয় নিষ্কাশন শোধনাগার বাধ্যতামূলক করতে হবে বলে মনে করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি। বৃহস্পতিবার রাজধানীতে পানি ও বর্জ্য পানি শোধনাগারী জাপানি কোম্পানি ডাইকে এক্সিস বাংলাদেশে তাদের পয় শোধনাগার নির্মাণের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি মেয়র বলেন, পানি পরিশোধন করতে সরকারের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। এদিকে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ওয়াসা রাজুক সহ সংশ্লিষ্ট সবার এসটিপি বাধ্যতামূলক করা উচিত, কারণ মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে লাভ হবে না যদি প্রকৃতি ভালো না থাকে। মেয়র সাহেবের সাথে বলছিলাম যে একটু ওয়াসার চেয়ারম্যান সাহেবকে বলেন যে আমি আপনার বাড়িতে বা আপনাদের বাড়িতে কারো বাড়িতে পানির লাইন দেব না যদি আপনি এসটিপি না করেন। যদি নেচার যদি আপনাকে টিকতে না দেয়, নেচারকে যদি আপনি ধ্বংস করে ফেলেন, তাহলে কোনো কিছুই লাভ হবে না। ব্ল্যাক ওয়াটার খালে ডিসচার্জ করা যাবে না, ক্যানেলে ডিসচার্জ করা যাবে না। ব্ল্যাক ওয়াটার আমরা সলিউশন করব আনটিল আনলেস আমাদের এই সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট হওয়ার জন্য। পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম ইটিসিএস পাইলটিংয়ের 9 মাসেও চালু করা যায়নি। কর্তৃপক্ষ বলছে, স্বয়ংক্রিয় এই টোল আদায়ের বুথসহ সবকিছু প্রস্তুত থাকলেও টাকা জমার ডিজিটাল প্ল্যাটফর্মটি প্রক্রিয়া চূড়ান্ত হয়নি। তাই যানবাহনের চাপ বাড়লে টোল প্লাজায় জট তৈরি হচ্ছে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID পদ্ধতিতে চলন্ত যান থেকেই স্বয়ংক্রিয়ভাবে টোল বুথ চালু থাকলেও ভিড় নেই, কারণ মাওয়া প্রান্তের পদ্মা সেতুর উত্তর থানার পূর্ব পাশে ইটিসিএস রেজিস্ট্রেশন বুথ বন্ধ। এখনও সাধারণের গাড়ির জন্য রেজিস্ট্রেশনের সুযোগ নেই। এই পদ্ধতির জন্য রেজিস্ট্রেশন করা গাড়ি টোল প্লাজার সামনে আসতেই বুথ থেকে স্ক্যানারে গাড়ি শনাক্ত করা মাত্রই নির্ধারিত টোল অটো আদায় হয়ে ব্যারিয়ার উঠে এবং স্ক্রিনে ব্যালেন্স দেখা যায়। উভয় প্রান্তের সেতুর প্রবেশ পথের 15 বুথের 4টিতে এই সুবিধা এখন অ্যাক্টিভ, কিন্তু পদ্ধতিটি ব্যবহারের গাড়ির অভাব। গত 9 এপ্রিল পদ্মা সেতুতে রেকর্ড পরিমাণ প্রায় 4,90,00,000 টাকা টোল আদায়ের দিনেও ইটিসিএসে আদায় হয় মাত্র 1,500 টাকা। ইটিসিএস চালু না হয় যানবাহনের চাপ বাড়লেই দেখা দেয় জটলা। সিস্টেমটা চালু থাকতোই তাহলে বাসের একটা টোল ক্রস করে যেতে সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড সময় লাগতো। ইলেকট্রিক টোল সিস্টেম সবার জন্য উন্মুক্ত করে দিত, তাহলে সবচেয়ে সুন্দর হইতো। পাইলটিংয়ের 3 মাসের মধ্যেই সিস্টেমটি চালুর ঘোষণা ছিল। কর্তৃপক্ষ বলছে, ইটিসিএস সক্রিয় টোল আদায়ের সব কিছু প্রস্তুত থাকলেও টাকা জমার ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যাপের সাথে যুক্ত হওয়ার প্রক্রিয়াগত কাজটি চূড়ান্ত না হওয়ায় অপারেশনে যেতে বিলম্ব হচ্ছে। ইলেকট্রনিক যে মানি ট্রানজিশনের বিষয় আছে, সেক্ষেত্রে সিদ্ধান্তের জন্য অপেক্ষায় আছে। সিদ্ধান্তগুলো হয়ে গেলে ইনশাল্লাহ চালু হয়ে যাবে। গত বছরের জুলাইয়ে পরীক্ষামূলক ইটিসিএস চালু হয়। পদ্মা সেতুতে ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম পরীক্ষামূলক চালুর 9 মাসেও পূর্ণাঙ্গরূপে চালু করা যায়নি, তাই এর সুফল থেকে বঞ্চিত সেতু ব্যবহারকারীরা। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।
পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে 4টি নতুন ফেরি দেওয়া হলেও ভারী যানবাহন পারাপারে অক্ষম। ফেরিতে ঢুকতে পারে না কোনো হাইলোড যানবাহন। এ কারণে ঘাটে অনেক সময় অপেক্ষা করতে হয় এসব যানবাহনকে। এতে ভোগান্তিতে পড়েন পরিবহন সংশ্লিষ্টরা। তবে কোনো সমাধান নেই বিআইডব্লিউটিসির কাছে। মোহাম্মদ ইউসুফ আলী ও আশিকুর রহমানের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। ঈদুল ফিতরের আগে গত 7 এপ্রিল পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে নতুন নির্মাণ করা 4টি ইমপ্রুভড মিডিয়া টাইপ ফেরি যুক্ত করে বিআইডব্লিউটিসি। তবে ফেরির গাড়ির রাখার জায়গার উচ্চতা কম হওয়ায় ভারী যানবাহন পরিবহন করতে পারছে না ফেরিগুলো। পরিবহন সংশ্লিষ্টরা জানান, হাইলোড ও কাভার্ড ভ্যান পারাপার করতে পারছে না নতুন ফেরিগুলো। এই কারণে বড় গাড়ি পারাপারে কোনো উপকারে আসছে না। এই গরিবের হাইট কম, আমাদের গাড়ির হাইট হচ্ছে বেশি, যার কারণে আমরা উঠতে পারতেছি না এই ফেরিতে। হাইলোড গাড়ি ভিতরে ঢোকে না, সামনে আনা লাগে, কাটকুট করে ঢোকানো লাগে, মানে অনেক সমস্যা আমাদের এই ঘাটে আসলে। নতুন ফেরি নির্মাণ পরিকল্পনা সঠিক হয়নি, এ কারণে ফেরিতে গাড়ি সাজাতে বিপাকে পড়তে হয় ফেরি সংশ্লিষ্টদেরও। উচ্চতা আরো বেশি থাকে গাড়ির, ফলে ঢুকবে না, বাইর হবে না। অর্থাৎ এই নিচু থাকার কারণে উঁচা গাড়িগুলো এদিকটা যেতে আসতে সামনে পিঠে বেরোতে সমস্যা। নর্মাল উচ্চতার যে পরিবহন সম উচ্চতার যেগুলো ওগুলো দেওয়া যাচ্ছে, আর হাই লোডের যে গাড়িগুলো ওগুলো দেওয়া যাচ্ছে না। ওভারলোড ও কাভার্ড ভ্যান নতুন ফেরিতে পার না হতে পারায় ঘাটে অনেক সময় অপেক্ষা করতে হয়। তবে কোনো সমাধান নেই বিআইডব্লিউটিসির কাছে। চিত্রা এবং ধানসেরি ফেরিতে আমাদের কভার ভ্যান ঢুকতে পারে না, সর্বোচ্চ 2টা হাইলোড দিতে পারি আমরা। তো এই 2টার বেশি হয়ে গেলে তখন দেখা গেছে আবার পরবর্তী ফেরির জন্য অপেক্ষা করা লাগে। বিআইডব্লিউটিসির তথ্য মতে নতুন প্রতিটি ফেরিতে 10 থেকে 12টি যানবাহন পারাপার করতে পারবে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। নতুন সেতু নির্মাণের জন্য ভেঙে ফেলা হয় পুরাতন সেতু। তবে 2.5 বছরেও কাজ শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কারণে রাজবাড়ীর কোলারহাট এলাকায় ভেঙে ফেলা সেতুর পাশে সরু কাঁচা সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে খাল পার হচ্ছেন এলাকাবাসী। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অবশ্য নতুন করে টেন্ডার আহ্বান করা হয়েছে বলে জানায় এলজিডি। আশিকুর রহমানের রিপোর্ট। পাকা সড়কের মাঝখানে গভীর গর্ত, পাশ দিয়ে সরু কাঁচা রাস্তায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। 2021 সালের ডিসেম্বরে রাজবাড়ী সদরের কোলারহাট নিমতলা সড়কের কোলারহাট এলাকায় কুমার নদের উপর নির্মিত পুরাতন গার্ডার ব্রিজ ভেঙে নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় এলজিডি। কাজের দায়িত্ব পায় মেসার্স রূপালী কনস্ট্রাকশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। 2023 সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও শুরুই করেনি ঠিকাদার। ভেঙে ফেলা সেতুর পাশ দিয়ে একটি সরু কাঁচা রাস্তা তৈরি করে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন এলাকাবাসী। প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়। এই রাস্তা দিয়ে বড় বড় কোনো ট্রাক বা অন্য কোনো গাড়ি যাইতে পারতেছে না, বিধায় আমাদের এই বাজারের পেঁয়াজের ব্যবসাটা সম্পূর্ণ ধস নেমে গেছে। গর্ভবতী মহিলা আছে, এদেরকে কোনো অবস্থাতেই আমরা সদর হাসপাতালে নিতে পারি না। দ্রুত এই ব্রিজটা হোক, এটা আমরা চাই। ঠিকাদারকে জরিমানার পাশাপাশি আগের কার্যাদেশ বাতিল করে নতুন করে টেন্ডার আহ্বান করা হয়েছে বলে জানায় এলজিডি। ঠিকাদার কার্যাদেশ বাতিল করা হয়, পরবর্তীতে পুনরায় নতুন করে এস্টিমেট করা হয় এবং এস্টিমেট অনুমোদন হওয়ার পর টেন্ডার আহ্বান করা হয়েছে। 20 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয় 1,90,00,000 টাকা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। পতন ঠেকাতে নিয়ন্ত্রণ সংস্থা নেয়া নতুন উদ্যোগের প্রথম দিনে সূচক ও দৈনিক লেনদেনে বড় পতনের মুখে পড়ল ঢাকার পুঁজিবাজার। সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান সূচক হারিয়েছে 7 পয়েন্ট। আগের দিনও কমেছে 54 পয়েন্টের বেশি। দৈনিক লেনদেন কমেছে প্রায় 1000 কোটি টাকা। 6 কার্যদিবস পর আবারও 7 লাখ কোটি টাকার নিচে নেমেছে বাজার মূলধন। পুঁজিবাজারের পতন ঠেকাতে আবারও শেয়ারের দামের সর্বনিম্ন মূল্যসীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। এতে কোনো কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম একদিনে 3% বেশি কমতে পারবে না। অথচ সর্বনিম্ন মূল্যসীমা কার্যকরের প্রথম দিন বৃহস্পতিবারই বড় ধরনের পতনের মুখে পড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE। সপ্তাহের শেষ দিনের লেনদেন বলছে এদিন ডিএসইর প্রধান সূচক DSEX 60 পয়েন্ট কমে নেমেছে 5518 পয়েন্টে। এর আগে ঢাকার পুঁজিবাজারে এর চেয়ে কম সূচক ছিল প্রায় 3 বছর আগে, 2021 সালের 3 মে। সেদিনে সূচক নেমেছিল 5511 পয়েন্টে।
একদিনের ব্যবধানে দৈনিক লেনদেন কমেছে 91 কোটি টাকা, আর 6 কার্যদিবস পর আবার বাজার মূলধন নেমেছে 7 লাখ কোটি টাকার নিচে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দর কমেছে 300টির, 69টির বেড়েছে ও অপরিবর্তিত রয়েছে 27 কোম্পানির। লেনদেন হয়েছে 514 কোটি 43 লাখ টাকার শেয়ার। দরপতনের শীর্ষে থাকা 5 কোম্পানি বাটা শু কোম্পানি, রেনাটা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, নিটল ইন্স্যুরেন্স ও সোনার বাংলা ইন্স্যুরেন্স। আর দর বৃদ্ধির শীর্ষ 5 প্রতিষ্ঠান এডিয়ান টেলিকম, ইউনাইটেড ফাইন্যান্স, এমবি ফার্মাসিউটিক্যালস, সোনালী আঁশ ও কোহিনুর কেমিক্যালস। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ভেনিস শহরে পর্যটকদের লাগাম টানতে 5 ইউরোর প্রবেশ ফি চালু করল ইতালি। শহরটিতে 25 জনের বেশি পর্যটকবাহী জাহাজ প্রবেশ বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বিশ্ব ইতিহাসে এই প্রথম ঘটল এমন ঘটনা। এদিকে সরকারের এমন সিদ্ধান্তে কিছুটা বিচলিত ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। ইতালির প্রতিনিধি মাকসুদুর রহমানের তথ্যচিত্র রিপোর্ট। 1600 বছরের পুরানো সাগরে ভাসমান ইতালির পর্যটন শহর ভেনিস। গেল 2 দশক ধরে শহরটিতে দেশি বিদেশি পর্যটক বাড়ছে হু হু করে। প্রতি বছর গড়ে প্রায় 3 কোটিরও বেশি দর্শনার্থীর আগমন ঘটে ভেনিসে। এত মানুষের চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। তাই চাপ কমাতে ভেনিসে 25 জনের বেশি পর্যটকবাহী জাহাজ প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। আর 25 এপ্রিল দেশটির 79তম স্বাধীনতা দিবসে ভেনিস নগর কর্তৃপক্ষ চালু করে 5 ইউরোর প্রবেশ ফি। সরকারের এমন সিদ্ধান্তে কিছুটা বিচলিত ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। কারণ ছোট্ট এই শহরটিতে রয়েছে 300-র বেশি বাংলাদেশি প্রবাসীদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। ভেনিসে যারা ট্যুরিস্ট আসে তাদের ঢোকার জন্য একটা এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে 5 ইউরো করে। তো এতে করে যারা ট্যুরিস্টদের সংখ্যা হয়তো বা কমে যেতে পারে। ভেনিস ইটালির খুব সুন্দর জাঁকজমকপূর্ণ একটি শহর। এখানে আমাদের বাংলাদেশিরা অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা ব্যবসা করতেছে। তো ট্যুরিস্ট কমে গেলে আমি মনে করি, বা আমরা যারা ভেনিস প্রবাসী আছি আমরা মনে করি যে ব্যবসা লস হয়ে যাবে অনেক। ভেনিসে প্রবেশে ট্যাক্সের আওতামুক্ত থাকবেন স্থানীয় বাসিন্দা, নগরের কর্মজীবী মানুষ, ছাত্রছাত্রী ও 14 বছরের নিচের শিশুরা। বাইরে থেকে আসা দেশি কিংবা বিদেশি পর্যটক বা দৈনন্দিন ভ্রমণকারী কেউ যদি এই প্রবেশ ফি পরিশোধ না করেন তবে 50 থেকে 300 ইউরো জরিমানার বিধান রেখেছে সংশ্লিষ্টরা। দৃষ্টিনন্দন অপরূপ সৌন্দর্যের লেগুন শহর ভেনিস। 1000 বছর ধরে স্বাধীন ঐতিহ্যবাহী রিপাবলিক ভেনিস এখন ইতালি তথা বিশ্বের অন্যতম আকর্ষণীয় শহর। তাই বিধিনিষেধ কিংবা সামান্য 5 ইউরো ট্যাক্সের জন্য প্রকৃত পর্যটকের কাছে ভেনিস তার আবেদন কখনো হারাবে না। এদিকে দৈনন্দিন ভ্রমণকারীর সংখ্যা কিছুটা কমে আসলে পর্যটকের জন্য ভেনিস ভ্রমণ আরো বেশি সুন্দর হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ইতালি। তথ্য প্রযুক্তি খাতে নজির সৃষ্টি করেছে ইউরোপের বাল্টিক দেশ এস্তোনিয়া। নেই কোনো কাগজের ব্যবহার, সব কাজই হয় ডিজিটাল মাধ্যমে। রাজধানী টালিন সহ বিভিন্ন শহরে বসবাস করছেন প্রায় 500 বাংলাদেশি, যুক্ত আছেন বিভিন্ন পেশায়। প্রযুক্তি খাতে দক্ষ হলে অভিবাসীদের জন্য পর্যাপ্ত সুযোগ আছে বলে মনে করেন এস্তোনিয়ানরা। রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। ৪৫,৩৩৫ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে ইউরোপের ছোট্ট দেশ এস্তোনিয়া। আয়তনে ছোট হলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ইউরোপের অনেক উন্নত রাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে দেশটি। কোনো কাগজ ব্যবহার না করেও চাইলেই ডিজিটাল উপায়ে ঝামেলাহীনভাবে শেষ করা যায় সব কাজ। এমনকি ২০০৫ সাল থেকেই দেশটির সব নির্বাচনের ভোট গ্রহণও অনুষ্ঠিত হয় অনলাইনে। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনের চমৎকার উদাহরণ এস্তোনিয়ার রাজধানী টালিন। ঐতিহাসিক সব স্থাপনা ও নিদর্শন সংরক্ষণ করেই পুরো নগরকে নতুন করে সাজিয়েছেন এস্তোনিয়ানরা। টালিন ছাড়াও কয়েকটি বড় শহরে 500 বাংলাদেশি শান্তিপূর্ণভাবে বসবাস করছেন, যুক্ত আছেন বিভিন্ন পেশায়। বন্ধুসুলভ জাতি হিসেবেও এস্তোনিয়ানদের প্রশংসা করলেন দেশটিতে বসবাস করা বাংলাদেশিরাও। যারা ট্যুরিস্ট হিসাবে ঘুরতে আসতে চায়, আমি বলবো অবশ্যই তাদের জন্য টালিন একটা খুবই সুন্দর একটা জায়গা। এস্তোনিয়ানরা অনেক বেশি ফ্রেন্ডলি, তারা অনেক হেল্পফুলও হয় বাইরে রাস্তাঘাটে চলাচলের সময়। এবং এইখানে আমরা যে কয়েকজন বাংলাদেশি আছি আমাদের মধ্যেও অনেক ইউনিটিও আছে। প্রোগ্রামিং সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষতা থাকলে এস্তোনিয়ায় এখনো অভিবাসীদের জন্য পর্যাপ্ত সুযোগ আছে বলে জানান এস্তোনিয়ানরা। I have met very nice Bangladeshi
young people here in Estonia, and I found them very nice and cheerful and the most loving persons I have ever seen. Estonia is, if you know, home of Skype and Wise and Bolt, and so those companies definitely need some very good computer skilled people, Bangladeshi young people who can speak fluent English and are as cheerful as my acquaintance, then they probably will survive. এস্তোনিয়ার প্রযুক্তি খাত বা নতুন নতুন স্টার্টআপ প্রতিষ্ঠান ইউরোপে টেক্কা দিচ্ছে জার্মানি বা ফ্রান্সের মতো শক্তিধর দেশকেও। এছাড়া স্থাপত্য শিল্পেও জুড়ি নেই তাদের। শীত প্রধান আবহাওয়া হলেও নানা কারণে অনেক পর্যটক বেছে নেন এস্তোনিয়াকে। তথ্য প্রযুক্তি খাতে ইউরোপের অনেক দেশ থেকেও দারুণ উদাহরণ তৈরি করেছে বাল্টিক অঞ্চলের ছোট দেশ এস্তোনিয়া। সেই সাথে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণেও দারুণ সচেতন এস্তোনিয়ানরা। তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এই টালিন ভ্রমণে আসেন। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, টালিন, এস্তোনিয়া। জিম্বাবুয়ে সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্পে অংশ নিতে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলের 17 সদস্য। গতকাল রাত 8:30টার ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছান তারা। পরে বিসিবির বাসে করে টিম হোটেলে চলে যান সবাই। আজ সকাল থেকে টানা 3 দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে পুরো দল। এ সময় ম্যাচ সিনারিও তৈরি করে বিভিন্ন ডিপার্টমেন্টের আলাদা আলাদা সেশন হওয়ার কথা রয়েছে। অতিরিক্ত গরমের কারণে জিম্বাবুয়ে সিরিজ এবং বিশ্বকাপের কথা মাথায় রেখে এই কন্ডিশনিং ক্যাম্প আয়োজন করেছে বিসিবি। কোচিং প্যানেলের সব সদস্যরা উপস্থিত থাকবেন সেশনগুলোতে। এই 3 দিন অনুশীলনের কোনো ছবি বা ফুটেজ প্রচার করবে না ক্রিকেট বোর্ড। ক্লোজ ডোর অবস্থায় চলবে অনুশীলন। টি-20 বিশ্বকাপের আগে অন্য খেলোয়াড়দের বাজিয়ে দেখতে এবং ভিন্ন রকম কম্বিনেশন সেট করতে জিম্বাবুয়ে সিরিজে প্রথম 2 ম্যাচ খেলবেন না সাকিব। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোচ, অধিনায়ক এবং নির্বাচকদের সঙ্গে আলোচনা করে। যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেছেন সাকিব আল হাসান। তিনি বলেন, সিরিজের শুরু থেকে তার না থাকা নিয়ে যেসব আলোচনা হচ্ছে তা অবান্তর। যুক্তরাষ্ট্রে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব বলে মন্তব্য করেন সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শুরু থেকেই খেলবেন না সাকিব, এটা জানা গিয়েছিল আগেই। গত মঙ্গলবার দল ঘোষণার পর পরিষ্কার হয় বিষয়টি। তবে সিরিজ না খেলে ডিপিএল খেলবেন সাকিব, প্রধান নির্বাচকের এমন কথায় বিভিন্ন মহলে শুরু হয় কানাঘুষা, যার সবই অবান্তর বলে মন্তব্য করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলবো। দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলবো না, ডিপিএল খেলবো। আসলে কোচ, অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম। কোচ বলেছিলেন 2টো ম্যাচ খেললেই হবে। এরপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি, তারা বলেছে 2টো না 3টা ম্যাচ খেলো, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি সমস্যা নেই। এটাই সিদ্ধান্ত হয়েছে, যেটা নিয়ে দেশে এত কনফিউশন দেখতে পাচ্ছি। খুবই অবান্তর আলোচনা। বিশ্বকাপ মিশন শুরুর আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ প্রস্তুতি নেবে বাংলাদেশ। তাই দল নিয়ে কাঁটা ছেঁড়ার শেষ অপশন এটাই। মূলত এজন্যই সাকিবকে বিশ্রামে রেখে দলের বিভিন্ন রকম কম্বিনেশন সেট করে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। প্রথম 2 ম্যাচ না খেলার পেছনে এটাই বড় কারণ বলে ব্যাখ্যা করেছেন সাবেক অধিনায়ক। আমেরিকা থাকলে ফেসবুকে বেশি সময় কাটানো হয়, দেশে থাকলে সময় পাই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায়। মানুষ যে কত রকম চিন্তা করতে পারে, যা হয়েছে বিসিবি আর আমার মধ্যে আলোচনা করেই হয়েছে। কারণ আমাদের অন্যান্য খেলোয়াড়দেরও দেখা জরুরি। বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কি অবস্থায় থাকতে হবে সে প্রস্তুতিটা নিতে পারি। আসলে এগুলো আলোচনার মাধ্যমেই হয়, আমার ইচ্ছা মতো হয় না। হতে পারে বাংলাদেশের জার্সিতে এটাই সাকিবের শেষ টি-20 বিশ্বকাপ, তাই চলে আসে প্রত্যাশার বিষয়টিও। যুক্তরাষ্ট্রে কেমন করতে পারে বাংলাদেশ, সেই প্রশ্নে সাকিব বড় স্বপ্ন না দেখালেও ভালো করার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছি কিনা এটা বলাটা একটু মুশকিল। তবে টি-20তে যে কেউ যে কাউকে হারাতে পারে, বড় ছোট দল নেই। আমাদের বিশ্বাসটা দরকার। ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি আমরা ভালো করব। ট্রফি জিততে পারবো কি পারবো না তা জানি না, তবে আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে। 3 মে থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। প্রথম 2 ম্যাচ মিস করলেও সিরিজের তৃতীয় টি-20তে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন তিনি। এস এম ইকবাল, সময় সংবাদ। বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপ থেকে প্রতিভাবান ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হলো বাফুফে ন্যাশনাল ট্রায়াল 2024। তৃণমূল থেকে বাছাইকৃত ফুটবলারদের নিয়ে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ট্রায়াল।
দেশটির 168টি একাডেমি থেকে 200 জন ফুটবলার অংশগ্রহণ করেন এবারের ন্যাশনাল ট্রায়ালে। দীর্ঘ 2 মাস ব্যাপী চলমান বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপ থেকে প্রাথমিকভাবে বাছাই করা হয় এই ফুটবলারদের, যেখান থেকে ট্রায়ালের মাধ্যমে 50 থেকে 60 জন ফুটবলারকে চূড়ান্ত বাছাই করা হয়ে এলিট একাডেমির জন্য। তবে আগে থেকে এলিট একাডেমিতে থাকার জায়গার সংকুলন হলেও অ্যাকোমোডেশন বাড়ানোর কাজ করছে বাফুফে ডেভেলপমেন্ট কমিটি। এ ধরনের ট্রায়াল থেকে উঠে আসা ফুটবলাররাই ভবিষ্যতের মাধ্যমে জাতীয় দলে জায়গা করে নেবেন বলে প্রত্যাশা বাফুফের। আর এমন উদ্যোগে খুশি ফিফার কনসালটেন্টও। কোনো ট্যালেন্টই যেন বাদ না যায়, সেই কারণে আমাদের এই 200 প্লেয়ারকে নিয়ে আবার একটা যাচাই বাছাই প্রক্রিয়া চলছে, যেন কেউ বাদ না যায়। এখান থেকে অন্য কেউ যদি ইনক্লুড হয় তাহলে আমরা আশা করি যে 50 থেকে 60 জন প্লেয়ার আমরা এখানে পাবো। আমাদের অ্যাকোমোডেশন যেটুক আছে ওইটুক নিয়েই আমরা এগিয়ে যেতে হবে। আমাদের নাই বলে আমরা পিছিয়ে যেতে চাই না। আমি মনে করি ফুটবলে ট্যালেন্ট তুলে আনতে হলে গ্রাসরুট থেকেই কাজ করতে হবে। এখান থেকে ফুটবলার ট্রায়ালের মাধ্যমে একাডেমিতে যোগান দেয়া যাবে, এরপর সেখান থেকে জাতীয় দলেও ফুটবলার পাওয়া সম্ভব। আমাদের যে স্লোগান আছে, প্রতিটি প্রতিভাকেই সুযোগ দেওয়া উচিত, কারণ প্রতিভা লুকিয়ে থাকে। আমরা সেটাই চেষ্টা করছি। আমরা এখান থেকে 35 থেকে 36 জন ফুটবলার তুলে আনতে চাই, যারা দক্ষ কোচের অধীনে খেলবেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাছ লাগাইতে দেখি কিন্তু পানি দিতে দেখি না। তার যে পরিচর্যার দরকার সেইগুলোর কিছুই নাই। গরমের আঁচ গায়ে লাগতে রাজধানীতে গাছ লাগানোর হাঁকডাক। প্রতি বছর কোটি টাকা খরচে গাছ রোপণ করলেও যত্নের অভাবে যায় মরে। জবাবদিহিতা না থাকায় সবুজায়ন নিয়ে নাটক। সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনেও লোডশেডিংয়ে নাকাল প্রান্তিক জনগণ। গ্যাসের অভাবে হোঁচট খাচ্ছে উৎপাদন, জানালেন প্রতিমন্ত্রী। প্রাথমিক জ্বালানি কিনতে অর্থ ছাড়ের শঙ্কা। এ ছিল ভোরের সময়। সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। কনক, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।